जरूर आपस करिए निबे। जय सिया राम, जय सिया राम। ये मेरा सिया राम की कसम। अरे फालतू फालतू बात छोड़ के असली बात बोल तोफा। নিশ্চয় নিশ্চয় তাহলে ফোন করি বাবু। বলছিলাম কি এক মাসের মাহিনাটা যদি অ্যাডভান্স দেন। महीना? अरे तू रोज पहले तुके अभी महीना दिलो। अरे 6 रुपया तू की करली? পকেট মার হয়ে গে বাবু। अरे क्या बोला? पॉकेट मार? कहाँ? বাড়িতে। बाड़ी में पॉकेट मार? হ্যাঁ বাবু। अरे क्या ताज्जुब की बात, बाड़ी में पॉकेट मार? বলি দেশের সবচেয়ে বড় পকেট মার ও বাড়িতেই থাকে। अरे अरे तू একটু বল বল বল। খলসা করে কি আর বাবু বলবো, ওই দেশের সবচেয়ে বড় পকেট মার ওই বাড়িতেই তো থাকে। अरे ওসব ভনিতা রেখে তুই আসলি কথা বল তোফা। কি আর বলবো বাবু, আমি নই বাবু, ওই দুনিয়ার প্রত্যেকের বাড়িতে একটি করে পকেট মার ও মা 2-3টি করে পকেট মার আছে বাবু। আরে বেটা সেটা কে সেটা বল না। বাড়ির বউ। अरे बाड़ीर बो से तेरा पॉकेट से लिबे ना तो की। अरे पैसा तेरा बाड़ी में भी रह गया। তাহলে কি আর হবে বাবু, ওই পকেট মারতে টাকা একবার বুকা ভাড়ে ঢুকলে সে টাকা আর মরে গেল বেরোয় না। বলে নাই লেখি একটা নাই হিন্দি ছবি। अरे तू साला के देखছি হিন্দি ছবিতে খেয়ে নিবে। মিস কল নেবে না বাবু, মনে বড় দুঃখ ভাব। বলে ওই মামুনি হলে হিন্দি ছবির আদলামিটার যদি আপনি দেখেন। जय सिया राम, सिया राम, सिया राम। ए तू क्या बात बोलता? अरे भाग यहाँ से। তা যাচ্ছি বাবু। বলে কিছু টাকা পেলে বলে ওই আদলামিটার নায়িকাটা। अरे डैम यार हिंदी छवि। ए 100 रुपया लेकर भाग जा यहाँ से। আগে বাবু ও তো গেল তার নায়িকাটার খরচা। বলে আরো কিছু টাকা না দিলে আমার মেয়ের প্রসব খরচা। अरे প্রসব খরচা? अरे সেটা কি আছে একটু বলবি বেটা। বলি আমার বউয়ের ছেলে হবে। আরে বউ বলেছে 100 টাকা দাও, আমি দিতে পারিনি। আমার বউ যদি আগে ছেলেটা আটকে রাখে তাহলে কি হবে বাবু। अरे तू साला একেবারে বহুত বহুত খতরনাক আদমি আছিস। তোকে আমি এই নগরী থেকে বরখাস্ত করে দেবে। আমার কাজ কি করবেন না বাবু, টাকার শোকে নিখাত আমার বউয়ের প্রসব বন্ধ হয়ে যাবে। আপনার সিয়ারামজির কসম, বলে আমার একটি মাত্র বউ, সে যদি चुप चुप तोफा। ये ले 500 रुपया। अरे रुपया लेकर तू तो खुशी मने बाड़ी जा।
আছে বাবু, মিস কল দেবেন না বাবু। আমার বইয়ের মতো একটু নাদর করে ডাকুন না। তোফা যাই বাবু, অনেক কাজ ফেলে রেখেছি। বলি আজ আমার বউ আমাকে যা আদর করবে না। তোফা আই লাভ ইউ। এই তোফা बहुत बहुत मजेदार आदमी আছে, लेकिन हमारा छाती का अंदर कोई হাসি গান আনন্দ মজুদ भी না আছে। সেখানে আছে শুধু জ্বালা জ্বালা আর জ্বালা। और सोई জ্বালা अवसान के लिए मैं तो अभी तक जिंदा हूँ और আমাকে जिंदा भी থাকতে হবে। আমার ঘরে বিদয় শ্যামচন্দ্র গোস্বামী বলেছেন, বাবা যুধিষ্ঠির, এই জীবন ক্ষণিকের পদ্ম পাতা জলে এই আছি আমাদের। नमस्ते नमस्ते बाबूजी। ও সিং জি, আপনিও কি আমার গুরুদেবের কাছে দীক্ষা নিয়ে? না না, আমি তো একজন সওদাগর আছি, আর ওহি কে লিয়ে हमारा লক্ষ্য শুধু আপনার রুপিয়া পর। ঠাকুর ঠাকুর রামকৃষ্ণ বলেছেন, টাকা মাটি, মাটি টাকা। ওই আওয়াজ ফাঁকা আছে বাবুজি। আপনি যদি ওই বাণী মানিয়া চলেন তো हमारा রুপিয়া আপনি ফেরত দেননি কেন? ও কথা বলতে নেই, এটি শ্রী রামকৃষ্ণের বাণী। আর ওই বাণী যদি আপনি মানিয়া চলেন, আমার রুপিয়া আপনি আমাকে ফেরত দেননি কেন? ভাবি রে বেটা ভাবি, টাকা তো আকাশে উড়ে বেড়াচ্ছে, আমি ধরে রাখবো, তুই সময় মতো এসে একদিন নিয়ে যাবি। কেমন? আপনি বলিয়ে আমি কব আসবে? আমার গুরুদেব দয়াল শ্যামচন্দ্র গোস্বামী বলেছে, যাও দেখা, তুমি বলছো মাঘী পূর্ণিমা। মাঘী পূর্ণিমা, মাঘী পূর্ণিমা, মাঘী পূর্ণিমা। আপনি কি অসুস্থ বোধ করছেন? नहीं बाबूजी, कोई गड़बड़ नहीं, लेकिन हमें बेयाद হয়নি এই মাঘী পূর্ণিমার কথা। তার মানে नहीं बाबूजी नहीं, मैं तो थोड़ा बेसमझ हो गया, तब हमें बेयाद হয়নি। এই শার্দুল সেন শান্তর নামে বিতরণ করবে, वही दिन का पैसा जरूर करेगी। जय सिया राम, जय सिया राम। गुड
এই চোরের বাচ্চাটা আসলে কে, কি ওর আসল পরিচয়, মাকে পূর্ণিমা নাম করতে ওখানে সব করলো কেন, তবে কি আমার চলার পথে কণ্ঠমুক্তি করতে আমি গোটা শুরু করেছি, তার সঠিক হিসেবে বাবার খাতায় নেই, তাই নেই যদি খাতায় ওই চোরের বাচ্চার নামটা মনে মহান মানুষের মুখে একথা মানায় না স্যার। তেল দিচ্ছ অলোক, তুমি আমাকে তেল দিচ্ছ। না স্যার, যা সত্য আমি তাই বলছি। প্রয়োজনে যে নিজের স্ত্রীকে খুন করতে দ্বিধাবোধ করে না, সে যদি মহান হয় তাহলে শয়তানটি কে হলো? এদেশে শয়তানের তকমা তাদেরই গায়ে আটা হয় যারা নিঃস্বার্থভাবে পরোপকার করে, অন্যায়ের প্রতিবাদ করে, সস্তায় নাম কিনতে চায়। Yes, sir. It is fact. আর আপনার মতো মহান মানুষেরাই তো কলিযুগের জীবন্ত ভগবান। এই তারাই তো এই মহান দেশটাকে চালাচ্ছে স্যার। আরে তাই নাকি? তাহলে তাহলে আমি আমার গুরুদেবের কাছে দীক্ষাটা নিই, যদি আমি ভোটে দাঁড়াই আপনি যে জিতবেন এবং মন্ত্রী হবেন সেটা আমি হলফ করে বলতে পারি স্যার। কারণ আপনার মতো দেবতুল্য মানুষকে বাইরে রেখে দেশ কখনোই চলতে পারে না স্যার। আমি যদি ভোটে দাঁড়িয়ে মন্ত্রী হয়ে যাই, তাহলে আমার এত বড় ব্যবসা দেখাশোনা করবে কে বলতে পারো? একই সঙ্গে দুটোই চলে যাবেন স্যার। কারণ বর্তমান সমাজ ব্যবস্থায় রাজনীতি হলো সবচেয়ে বড় ব্যবসা। বিনা মূলধনে কোটি কোটি টাকা রোজগারের পর এই ভারতবর্ষে আর একটা ব্যবসা তো নেই স্যার। কোন চাণক্য হয়ে উঠে যায়। আর না হলে আপনার মতো মন্ত্রী পাঁচশো অ্যাসিস্ট্যান্ট হবো কি করে স্যার? আর আমি হও ওই পোস্টটা আমার চাই। হবে তোমার জীবনে উন্নতি অবশ্যই হবে। এমন একটা খুশি দিন, বাগান বাড়িতে পুজোর সমস্ত উপকরণ রেডি আছে স্যার। কিন্তু কিন্তু দেখো, সেই আগের বারে তোমাকে 40 বছর যুবতীকে ধরে নিয়ে এসেছে, এবার কিন্তু সেটি যেন না হয় হলো। না স্যার না, কারণ আজ সুন্দরী 16 বছরে রিনা জিতেছি স্যার। এখন আমার খবর হয়েছে, এই সময় আমেরিকান যদি কথা বলতে নেই রে বাবা। শীঘ্রই এই জগৎ সংসারে মায়া ত্যাগ করে বৃন্দাবন চলে যাবো, চলে যাবো। দেখি স্যার, তাহলে বাগান বাড়ির উপকরণ ওই সুন্দরী 16 বছরের রিনা চ্যাটার্জির কি হবে স্যার? তোর বোকা। ছুটির দিন সুন্দরী রমণী খেলা করতে আমার গুরুদেবের কোনো নিষেধ নেই হলো, তাই সে বাতাসে এলে কি বলবো যেন হলো। কি বলবে স্যার? সুন্দরী গো দোহাই দোহাই মান করো না, সুন্দরী গো দোহাই দোহাই মান করো না, আজ মিশিতে কাছে থেকো না, সুন্দরী গো
শয়তান করছো, কিন্তু কালার বিচারে নিয়তির খড়গে তোমার মাথায় নেমে আসবে, আর সেই দিন আমি সব হিসাব আমি কুড়ো গণ্ড আদায় করে নেব। দেবো দেবো দেবো, ওই রাজকন্যাকে আমি উচিত শিক্ষাই দেবো। বলদের কলে হুট করে এ কি তুমি এখানে? অবাক হলেন মনে হচ্ছে। অবাক হওয়ার কি আছে? যার যার গেটের বাইরে থাকা উচিত সে একেবারে অন্দর মহলে। কেন আপনার সঙ্গে কি কোনোভাবে আমার কোনো দরকার থাকতে পারে না? পারে পারে, নিশ্চয়ই পারে, কারণ তুমি হচ্ছে কর্মচারী হিসেবে। শুধু কি তাই, অন্য কোনোভাবে আপনার সঙ্গে হ্যাঁ, না, নেভার, কোনো প্রয়োজনে থাকতে পারেন না, কারণ চাকর আর মালিক এই কথা দুটো মানে এক হতে কোনোদিনও পারেন না। কিন্তু মিস দাসগুপ্তা, আপনার বাবা বিচারে আমি মনে রাখতেই চলানো লাখ টাকা দামের জুতো। But you remember, Mr. মজুমদার, ছেঁড়া ছাতার স্থান কিন্তু সবসময় উপরেই থাকে, আর লাখ টাকা দামের জুতোর স্থান সবসময় পায়ের নিচে থাকে, নিচে। কিন্তু আপনারও বোধ হয় জানা নেই মিস দাসগুপ্তা, আপনার বাবার সঙ্গে তাই শয়তানিতে সঙ্গ দিতে দিতে আজ আমিও এক কিংবদন্তি শয়তান। তাই আজ আপনার এই অপমানের জবাব আমি দেব আমার শয়তানের সবলে। আমি আপনার বাবার অর্থনীতা, আপনার এই অহংকার, আর এই শ্যাম সুন্দর নিকেতন সব কিছুকে ম্যানেজ করার জন্য আমি আমার প্রতিটি বোর্ডের চালে আপনার জীবন হয়ে উঠবে দুর্বিষয়ময় বিষাদময়। সেই মহা ঝড় ঝঞ্ঝাটের পূর্বাভাস আমি আপনাকে দিয়ে গেলাম, দিয়ে গেলাম, দিয়ে গেলাম। তোমার এই নিষ্ফল আস্ফালনে এই শিখা দাশগুপ্তের গভর্নর তবু কোনোদিনও কাঁপবে না, বুঝতে পেরেছো? কারণ আমি জানি তুমি হলে লোক দ্বন্দ্বহীন বাপ ছাগলের অধম। তাই কান খাড়া করে শুনে যাও, মূর্খ আলাপ মজুমদার। আমি আমি হচ্ছে এই পৃথিবীতে সবার থেকে উপরে। আমার সৌভাগ্য রেখা বদলে দেওয়া, চেঞ্জ করে দেওয়ার আজ পর্যন্ত কারো কোনোদিনও সাধ্য হয়নি, হবেও না। মানুষ যখন বাস্তব জ্ঞান হারায় তখন তারা ঠিক এমনি পোলাপি বকে। দাদা, তুমি এখানে? তোকে একটা গল্প বলতে এলাম, শুনবি? গল্প? এই শুধু গল্প নয়, আমার নিজের চোখে দেখা এক সুন্দর অত্যাশ্চর্য দৃশ্য বলছি শোন। আমি দেখলাম একটা মুমূর্ষু রোগী যে নিজে সোজা হয়ে দাঁড়াতে পারছে না, সে কিন্তু অন্য একটা রোগীকে সুস্থ হয়ে ওঠার জন্য এই ফুলের তোড়াটা দিয়ে অভিনন্দন জানাচ্ছে। বাহ, ভেরি ইন্টারেস্টিং গল্প তো দাদা। সেই জন্য তো এই ফুলের তোড়াটা নিয়ে এলাম তোকে দেবার জন্য। নে ধর। বাহ, ভেরি ইন্টারেস্টিং, খুব সুন্দর ফুল, কিন্তু হঠাৎ আমাকে এই ফুলগুলো কেন দাদা? ওই ফুলগুলো দিয়ে অভিনন্দন জানালাম সেই রোগীটাকে সৃষ্টি করার জন্য। তার মানে? মানে আমার বিচারে তোর কাছে যোগ্যতম পুরস্কার ছিল এই চাবুক, কিন্তু আমি তা তোকে দিতে পারলাম না রে বোন। কারণ কোন বোন কুশিক্ষার কবলে পড়ে বিপদগামী হলে তার দায়ভার যে দাদার উপরই বর্তায়। দাদা, আমি কিন্তু তোমার কথাগুলো ঠিক বুঝতে পারলাম না, কিন্তু এইটা আমি নিশ্চয়ই বুঝতে পারলাম যে এই ফুলগুলো হলো ওই স্কাউন্ডাল প্রদীপ রায়ের। তাই তো এই তোমার দেওয়া ফুলগুলো আমি ওই পচার ডাস্টবিনে ফেলে দিলাম। যেমন গঙ্গাকে অপবিত্র করা যায় না, ঠিক তেমনি ভালোবাসার ফুলে ঘৃণার প্রলেপ দিলে তার মহিমা কখনো বিলুপ্ত হয়ে যায় না রে বোন।
বিলুপ্ত হয়ে যায় না। দাদা হ্যাঁ রে শিখা, পরোপকার মানুষকে যে কতখানি মহান করে, যে নিজের দুঃখ ভুলে অন্যের সুখে মানুষ যে কেমন মধুর হাসি হাসতে পারে, তা ওই প্রদীপ রায়কে না দেখলে আমি জানতাম না। দাদা সে হাসি তোর ভালো লাগবে না, কারণ সব বান্ধবী ড্রিঙ্ক করে কুরুচিপূর্ণ হিন্দি গানের তালে উন্মত্ত নৃত্য যাদের অপার আনন্দ দেয়, তারা স্বর্গীয় হাসির মর্যাদা কোনো দিন দিতে পারবে না, কোনো দিন না। কিন্তু কিন্তু দাদা তুমি জানো না ওই রাস্তাটা আমাকে কিভাবে অপমান করেছে, এমনকি আমার গাড়িটাও রাস্তার উপর থেকে ফেলে দিয়েছে। কিন্তু কেন ফেলে দিয়েছে তা তো বললি না। না মানে আমরা দাদা রাস্তার উপর গাড়িটা রেখে বেলাল্লা পোড়া করছিলি, আর সে একবার হঠাৎ অসুস্থ ফুটপাতবাসী মানুষকে হাসপাতালে নিয়ে যাচ্ছিল। বারবার অনুরোধ করা সত্ত্বেও তোদের মদের নেশা ফিকে যাবে বলে গাড়িটা রাস্তা থেকে সরাসরি। দাদা একটা মৃত্যু পদযাত্রী মানুষকে বাঁচাতে সে তোর গাড়িটা উল্টে ফেলে দিয়েছে, আর সেই অপরাধে তুই তার মাথাটা ফাটিয়ে দিয়েছিস। বাহ, চমৎকার! এই বিজ্ঞানের যুগে শিক্ষার অগ্রগতির এটাই সুফল। কেন অনুমানে মুক্ত ছড়াচ্ছ বর্দা? জানা থাকলেই যে বাকি হয় না, আর সবাই তার সমান। মিঠু, বর্দা, লেখাপড়া শিখলেই যে মানুষ হওয়া যায় না, এমন প্রমাণ বর্তমান সমাজেও অনেক আছে। মিঠুন মিঠুন তুই কি আমাকে এখানে অপমান করার জন্য এলি? সে অপমান করার চেষ্টা আমার নেই দিদিমণি, কারণ আমি নামেই মিঠুন, কাজে সিনেমার হিরো নই, ওই ফুটপাত থেকে কুড়িয়ান এক চাকর মাত্র। মিঠুন, বর্দা, যখন বস্তির ঝুঁকিতে বাস করতাম তখন আমার দিদি দীপা পরের বাড়িতে ঝিরিগিরি করে খাইয়ে আমাকে মানুষ করেছে। তারপর একদিন হঠাৎ পাশের নিচে চাপা পড়ে আমার দিদির শরীরটা বিছর হয়ে গেল, আর আমি হয়ে গেলাম ওই সমাজের ফুটপাতবাসী আবর্জনা একটা কুকুর। মিঠুন, ওসব কথা থাকে কোন মিঠুন? ওসব কথা থাকবে কেন বর্দা? তারপর তুমি তো সেই ছেলেটাকে রাস্তা থেকে তুলে এনে এই বাড়িতে আশ্রয় দিলে, আর প্রথম দিনেই আমার হৃদয় বেদিতে বসিয়ে ভেবেছিলাম এই শিখা নয় দীপা আমার দিদি, আমার মা, আমার অন্নপূর্ণা। মিঠুন মিঠুন বড় আশা করেছিলাম দিদিমণি তুমি হবে আমার অন্নদাত্তে অন্নপূর্ণা, কিন্তু সেই আশা আমার ধূলিসাৎ হয়ে গেল যখন দেখলাম ওই বাবুর মতন পরোপকারী নিরপরাধী ছেলেকে তুমি। তুই প্রদীপকে দেখতে গিয়েছিলে মিঠুন? শুধু দেখা নয় বর্দা, ও বাড়িতে গিয়ে এক নতুন অভিজ্ঞতা নিয়ে ফিরে এসেছি। তাই নাকি? তা প্রদীপ এখন কেমন আছে রে মিঠুন? আগে বেকার বলে লাঞ্ছনা গঞ্জনা খেয়ে দুবেলা দুমুঠো ভাত পেত, আর এখন তো মাথা ফেটেছে। মিঠুন তুই এবার একটু চুপ করবে, চুপ করবে। কিন্তু সেই লাঠি ঝাঁটা সহ্য করার শক্তি ঈশ্বর ওকে দিয়েছেন। মিঠুন তুই এবার চুপ কর, আমাকে বিরক্ত করিস না। দেখো দিদিমণি, ওই বেকার বাউন্ডেলে ছেলেটার কথাগুলো কি খুবই অসহ্য লাগছে। শিখা, আমাদের মতো বর্তমান সমাজের মতকর্মী ধনীরা সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য সাজিয়ে ভালো অভিনয় করতে পারি। তুই কি পারবি সেরকম একটু অভিনয় করতে? অভিনয়? কিসের অভিনয়? কার সাথে অভিনয় করতে হবে আমাকে? ওই প্রদীপের সঙ্গে মৌখিক মিথ্যা সান্ত্বনার অভিনয়। এই তুমি কি বলছো দাদা? ঠিকই বলছি, তাতে হয়তো তার জীবনের লাঞ্ছনা গঞ্জনা আর বেকারত্বের জ্বালার অবসান হবে না। কিন্তু তুই তোর শিক্ষা বিবেক মনুষ্যত্বের কাছে এই কৈফিয়ত দিতে পারবি যে তুই তোর ভুলের মাসুল দিয়েছিস আর করেছিস মহাপাপের প্রায়শ্চিত্ত, মহাপাপের প্রায়শ্চিত্ত। কি হলো? দাদার মন্ত শিষ্য মিঠুন চক্রবর্তী নীরব কেন? এবারে তোমার হিন্দি ফিল্মের ডায়লগগুলো শুরু করা যাক। চোখের নোনা জলে চিড়ে ভিজে খেয়ে যারা বেঁচে থাকার স্বপ্ন দেখে তাদের এই স্বপ্ন সার্থক করার সদাগর এই পৃথিবীতে কেউ নেই দিদিমণি, এই পৃথিবীতে কেউ নেই। মিঠুন মিঠুন তুই আমাকে আজকে একটা সত্যি কথা বলবি ভাই? কি কথা দিদিমণি? তুই তুই কতগুলো লেখাপড়া শিখেছিস? তোর শিক্ষাগত যোগ্যতা কতটা বলতে পারিস? দিদিমণি, দাড়ি পাল্লাই মাপার মতন শিক্ষাগত যোগ্যতা আমার নেই দিদিমণি, তবু নিজের মনকে এই ভেবে আমি সান্ত্বনা দিই যে এই সমাজ সংসারের পাঠশালায় আমি একজন ফার্স্ট ক্লাস গ্রাজুয়েট। তাই যদি হয় মিঠুন, তুই যদি তাই মনে করিস তাহলে কেন কেন বলতো তুই এই সংসারে আমাদের ঘরে এতদিনের জন্য এতদিন থেকে চাকর সেজে আছিস? বল মিঠুন বল। এখানে আমার ধনমান সর্বস্ব আছে বলে। কিন্তু সেটা কি মিঠুন? আমার দিদি মিঠুন মিঠুন কি বলছিস মিঠুন? বল মিঠুন বল। তাই তুমি আমাকে
ভাই বলে স্বীকার না করলেও ভালোবেসে ঘৃণা করে তাড়িয়ে দিলেও এই বাড়ি ছেড়ে আমি কোনোদিনও যাবো না দিদিমণি, কোনোদিনও না। আজ আমার ভুলের জন্যই তুমি আহত শয্যাগত। আমি বুঝতে পেরেছি তোমার বেদনার তো জীবনের কারণ হলাম শুধুমাত্র একমাত্র আমি। তাই তো তোমার হাতের ফুলগুলো একদিন আমি যে ফেলে দিয়েছিলাম, সেই তোমার দেওয়া ফুলগুলো, হাতের ফুলগুলো আজ আমার ভালোবাসার প্রতীক হিসাবে সারা সর্বাঙ্গে ফুটে উঠেছে। আর তাই তো আজ আমার বলতে ইচ্ছা করছে, বন্ধু কিন্তু আমার জানার সঙ্গে সংসারের প্রয়োজনের মিলটা তো নাও হতে পারে। বেশি জ্ঞান দেবেন না, আপনার মতো স্কুল মাস্টারের জ্ঞান এখানে যে কোনো কাজে লাগবে না সেটা আমি মর্মে মর্মে বুঝতে পারছি। যাক শুনে ধন্য না, তা বোঝার দৌড়টা একটু বলবেন? জানো বৌমা, আগে সংসারের সারবস্তু ছিল বাবা মা, আর এখন তো তারা সংসারের ভারী বোঝা জঞ্জাল। আগে বাড়ির কর্তা থাকতো পুরুষ, কিন্তু এখন তো তোমাদের মতো বয়েরাই ধরেছে সংসারের হাত। কেন? তাতে আপনার পায়ে ফসকা পড়ছে নাকি বলুন? আরে ফসকা পড়বে কেন বৌমা? তবে একটা কথা কি জানো, সংসার কারাগারে বন্দী কয়েদিদের দায়িত্ব কিন্তু অনেক, আর সে দায়িত্ব পালন করার মেয়েদের পক্ষে সম্ভব নয়, তাই না? এইটাই তো আপনি বলতে চাইছেন। আসলে এই কথা বলতে চাইছেন কেন বলুন তো? তাতে আপনাদের মতো বাবা মায়ের খুব অসুবিধা হয়। আরে এই কথা তুমি বলছো কেন বৌমা? কারণ তাতে ছেলে মেয়ের মাথায় হাত বুলিয়ে তাদের স্বার্থপরতা আপনি করতে পারবেন না। সংসারে কোনো বাবা মা কি চায় তার ছেলেকে সর্বশান্ত করতে? আর কেউ না চায় না, আপনাদের মতো বাবা মায়েরা চায়, আপনাদের মতো স্বার্থপর বাবা মায়েরা চায়। তুমি ভুল বললে। বয়স হলে মানুষ কিছু তাই বলে তো কোনো বাবা মা স্বার্থপর হয় না। আর যদি তাই হতো তাহলে তাদের ছেলে মেয়েকে প্রকৃত মানুষ মানুষকে কি গড়ে তুলেছেন সে তো নিজের চোখে একেবারে হারে হারে দেখতে পাচ্ছি।
তোমার আচার ব্যবহার দেখে আমরা বুঝতে পেরেছি যে আমাদের শেষ পরিণতিটা কি। আপনি আবার আমাদের কথার মাঝে ফোড়ন দিতে এলেন কেন বলুন তো? ফোড়ন দিতে নয় বৌমা, আমি তোমার কাছে অনুরোধ করতে এলাম, আমরা যদি কোনো অন্যায় করে থাকি তাহলে তোমার ওই দু পায়ে চটি খুলে আমাদের দু গালে তুমি ফটফট করে ছড়িয়ে দাও। কিন্তু কিন্তু একদিন যিনি সর্বশক্তিমান ঈশ্বর, সর্বশক্তিমান শিক্ষক ছিলেন, সেই মানুষটাকে তুমি থামান থামান স্কুল মাস্টার। হ্যাঁ, একটা পয়সা রোজগার করার মুহূর্তে শুধু আকাশ ছোঁয়া জ্ঞান বাণী। তার মানে আজ উনি রোজগার করেন না বলে ওনার সম্মান না, নেই নেই, সম্মান নেই। কারণ ওনার ওই বড় বড় ডায়লগে মন ভরে কিন্তু পেট ভরে না, পেট ভরে না। অর্থই কি পৃথিবীতে সব বৌমা? হ্যাঁ হ্যাঁ, সব অর্থ ছাড়া এক পাও চলা যায় না। আর অর্থহীন এই মানুষটার কথাবার্তা আমি একদম সহ্য করতে পারি না। কিন্তু বৌমা, ঝেঁটা মারি ওই কিন্তুতে, ঝেঁটা মারি ওই কিন্তুতে। ইস, আরে একজন বেকার অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন আর একজন মাথা ফাটিয়ে ঘরে বসে আছে। বলি এই যে শাশুড়ি ঠাকুর, এই সংসারটা কিসে চলবে? হাওয়ায় হাওয়ায়। যত সব সংসারের জঞ্জাল। করুণা বিশ্ববিখ্যাত নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ার বলেছিলেন, দ্য ওয়ার্ল্ড ইজ এ টেপ। এই পৃথিবীটা একটা রঙ্গমঞ্চ, সেই জীবন রঙ্গমঞ্চের শেষ শান্তি নাই। আমি আজ ওনার ওই কথাগুলো মর্মে মর্মে উপলব্ধি করছি। কিন্তু বৌমার অন্যায় প্রতিবাদ না করে তুমি খুব ভুল করেছো গো। করুণা, আমাদের মতো বাবা মায়েরা তো সারা জীবন ভুল করে যায় করুণা। কিন্তু সেই ভুলকে ভুল করে ফুটিয়ে তোলার সাধ্য যে আমাদের নেই। কিন্তু আমাদের সন্তানরা বৌমাদের কয়েকখানায় বন্দি। তাই তো আজ এই প্রাক্তন শিক্ষক প্রভাত রায়ের হাতে এই বাধা না, আবার হয়তো কোনোদিন দেখবে এই হাতি উঠতে ওই বৌমাদের পরনের শাড়িগুলো বেঁচে আনার জন্য। হ্যাঁ করুণা, হ্যাঁ, এটাই বর্তমান শিক্ষিত সমাজে বাবা মায়েদের ভবিতব্য। আর সেজন্যই বুঝে সম্রাট আলেকজান্ডার এই মহান ভারতবর্ষে সত্য সেলুকার, সত্য কি বিচিত্র এই দেশ, কি বিচিত্র এই দেশ। ঈশ্বর, আমি তোমার কাছে কি অপরাধ করেছি ঈশ্বর, যার জন্য তুমি তিলে তিলে দগ্ধ করে তুমি আমাকে মারছো? ওগো ঈশ্বর, আমি যদি তোমার কাছে এতটুকু কোনো পুণ্য সঞ্চয় করে থাকি তাহলে সেই পুণ্য সঞ্চয়ের জন্য ওই মানুষটার মনে একটু শান্তি দাও ঠাকুর। প্রদীপ, প্রদীপ, এই যে মা, আপনার বেকার বাউন্ডুলে লোফার ছেলেটা কোথায় বলুন তো? ওদেরকে কি তোমার কিছু দরকার আছে? কেন আপনার ওই শাড়ির মতো বসে বসে লোফার ছেলেটা গিললে চলবে? সংসারে কাজ করতে হবে না? কিন্তু তুমি তো জানো বৌমা, প্রদীপ অসুস্থ। এই ছাড়ুন তো, ওই রকম ফুটপাতের বেকার বাউন্ডুলেদের একটু আধটু মাথা ফাটে, তার জন্য ঘরে শুয়ে থাকতে হবে নাকি? তুমি ঠিকই বলেছো মেজো বৌদি, আমাদের মতো ছেলেদের এসবে কিছু হয় না। তাই লোক দেখানো ব্যান্ডেজ না থাকাই ভালো। না না প্রদীপ, না, আমার দিদি ওই ব্যান্ডেজ তুই খুলবি না, ওটা ভালো না হওয়া পর্যন্ত ব্যান্ডেজটা তুই খুলিস না প্রদীপ। মা যখন বাধা দিচ্ছে তাহলে থাক। যাক বলো বৌদি, এখন তোমার কাজটা কি? তুমি ওই মোড়ের মাথায় মুচির কাছে আমার এই জুতো জোড়া পালিশ করে নিয়ে এসো যাও। কি বলছো বৌমা তুমি? বিচলিত হয় না মা, বিচলিত হয় না, ওই কাজটা আমি করে দিতে নিশ্চয়ই পারবো। যাক বৌদি, তুমি কিন্তু চিন্তা করো না, আমি কিছুক্ষণের মধ্যেই তোমার এই জুতো জোড়া। হ্যাঁ যাও, দয়া করে আমার এই জুতো জোড়া পালিশ করে আমাকে উদ্ধার করো। তা বলছি, কিন্তু একটা কথা জিজ্ঞাসা করবো মেজো বৌদি। কি কথা? মাত্র কদিন আগে মেজোদা তোমাকে একটা ১,৫০০ টাকা দেবে শাড়ি গিফট দিয়েছে, কিন্তু তুমি তো এখন এই প্যান্ট শার্টের মোহই ছাড়তে পারলে না।
তাহলে কি ওই শাড়িটা লোককে দেখিয়ে নাক ফুলিয়ে বলার জন্য দেখো দেখো আমার স্বামী বড় অফিসার, তাই আমার জন্য এনেছে? Shut up, scoundrel! আমি কি পোশাক পরবো না পরবো তার ডিসিশনটাকে তোমার মতো লোকের কাছে নিতে হবে। ব্যাপার না এত চেঁচামেচি কিসে? ওহ, দেখো না গো, তোমার তোমার এই লোফার ভাইটাকে আমি একটু জুতো পালিশ করে এনে দিতে বলেছি, তার জন্য আমাকে যাচ্ছে তাই ভাবে অপমান করছে। তোমারই দোনা, তুমি তা জানো অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। ওদের মতন বেকার রকবার ছেলেরা যে পাতে খায় সেই পাতে ফুটো করে। তাছাড়া ওকে বলার কি দরকার ছিল? একটু আগেই তো বাবা বাজারে গেলেন, তাকে দিলে তো বাজার থেকে ফেরার পথে তোমার জুতো জোড়া পালিশ করে আনতে পারতে। মাননীয় ভদ্রমণ্ডলী, এতক্ষণ আপনারা শুনলেন একজন প্রখ্যাত মাস্টার মশাইয়ের একজন সুযোগ্য সন্তানের মুখে একবিংশ শতাব্দীর সেরা সংলাপ শুনে কি আপনারা চমকে উঠলেন? আরে চমকে না উঠে নিজেদের মনের খাতায় লিপিবদ্ধ করুন, তাহলে অন্তত এটুকুন বুঝতে পারবেন যে উন্নত আধুনিক সমাজ ব্যবস্থা নামক কোন বারুদের স্তূপে আপনারা বাস করছেন। পবিত্র, তোর বাড়াবাড়ি সীমা দেখা উচিত। আরে জানি ঠিক যেমনটা উচিত ছিল তোমার কথা বলার, কারণ সব সীমা শুধুমাত্র আমার জন্য নয়, তোমার জন্য। আই মিন তোমার এই ধারণাটাই বদলে ফেলা উচিত এই জন্যই যে দুটো হাত, দুটো পা, কিছুটা শিক্ষা আর এইরকম একটা সুন্দরী বউ থাকলে মানুষ হওয়া যায় না মেঘদা, আদর্শ মানুষ হওয়া যায় না। সারা পবিত্র, এই বাড়িতে দাঁড়িয়ে বেহুশের মতো কথা বললে তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হবে। বৌমা, তুমি কি বলছো বৌমা? সম্মানীয় পবিত্র, এবারে সম্মানীয় অতিথি, তুমি ওকে এইভাবে এই কথা বলতে পারছো? পবিত্র এবারে সম্মানীয় অতিথি, আর আমরা বুঝি বানের চলে ভাসে এসেছি, তাই বাইরে কুকুর এসে বাড়িতে ঘেউ ঘেউ করলে তাকে তাড়ানোর অধিকারটুকু আমাদের নেই। শুনুন মা, একটা কথা কান খুলে শুনে রাখুন, এই বাড়িতে কোন ভদ্র অতিথি এলে উপযুক্ত সম্মান সে অবশ্যই পাবে, কিন্তু চকচকে পোশাক পরে যদি কোন অভদ্র এই বাড়িতে আসে তাহলে কিন্তু তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। কথাটা মনে রাখবেন। এই সুদেব, চলে এসো। মেজোদা, তোমার কথাও কি ওই মেজো বৌদি কথার প্রতিধ্বনি? নিশ্চয়। তুই কি মনে করেছিস তোরা সকালে মিলে আমার স্ত্রীকে অপমান করবি আর আমি মুখ বুজে সহ্য করবো? এবার আজ প্রথম দিন, তার উপর ডোনায় বাড়ি নতুন বউ, তাই কিছু বললাম না। দীর্ঘদিন এই ঘটনা ঘটলে এই সংসারে বুকে নতুন কুরুক্ষেত্র শুরু হবে, কথাটা মনে রাখিস। পবিত্র, তুমি কিছু মনে করো না বাবা, তুমি তো এই বাড়ির অবস্থাটা বুঝতেই পারছো। মাগো, আমি যে প্রদীপের বন্ধু, তাই তো সহ্য শক্তিটাও আমি ওর কাছ থেকে পেয়েছি। মা, তুমি একটু বসো বাবা, আমি তোমার জন্য চা করে এনে দিই। যা বল, কেমন আছিস? রাখাল যখন পুরোপুরি ফিরলে তাহলে জানবি আমিও সুস্থ, কারণ আমার এই মাথার যন্ত্রণাটা ওই আঘাতের জন্য নয় রে, ওই রাখালদার জন্য, ওই সংসারটার জন্য। আমি মরে গেলে এই সংসারে কারো এতটুকু ক্ষতি হতো না রে পবিত্র, কিন্তু কিন্তু রাখালদার কিছু হলে ওর সংসারটা ভেসে যেত রে পবিত্র, ভেসে যেত। প্রদীপ, আসতে পারি? এ কি আপনি দাঁড়িয়ে রইলেন কেন? ভেতরে আসুন। আসতে পারি যদি আপনি আমাকে ক্ষমা করেন তাহলে। রাখালদা সুস্থ হয়ে ওঠায় কারোর উপর আমার মান অভিমান আর নেই। না, আই এম ভেরি হ্যাপি। তাই যদি হয় তাহলে রাখালদার সুস্থতায় আপনার সুখের দ্বারে আমার কৃতজ্ঞতার শুভেচ্ছা নিন, ধরুন। মাননীয় ভদ্রমণ্ডলী, দর্পের বুদবুদ আজ বাস্তবতার আকাশ থেকে বিন্দু বিন্দু বাড়ি হয়ে ঝরে পড়েছে এই রুক্ষ শুষ্ক বস্তরময় মরুভূমির বুকে। যা কেবলমাত্র এই কবির কল্পনাতেই সম্ভব, এবং কাজ আপনাদের মতো প্রভাবমান। কিরে পবিত্র, কি ভাবছিস? ভাবছি এই শরতের মেঘমুক্ত আকাশে হঠাৎ করে একটুকরো মেঘ কিভাবে ভেসে এলো। পবিত্র বাবু, চেষ্টা করে দেখছিলাম এই কুটির সমাজের দর্পণে ভেসে ওঠা, মনে মনে দর্পণ করা এই দুটি পাশাপাশি মনকে বসিয়ে
একটা নবমেঘদূত কাব্য রচনা করতে পারি কিনা। চলি চলি কিনা দেবী। পাগল কোথাকার। আপনার মতো বন্ধু পেলে সবাই কিন্তু পাগল হতেই চাইবে। তাহলে তাহলে আপনি পাগলিনী, তা না হলে এতদূর কি আপনার সঙ্গে দেখা করবার জন্য ছুটে আসি? যাক ওসব কথা। বলছিলাম আপনি আমার একটা অনুরোধ রাখবেন। বলুন। বলছিলাম আগামীকাল যদি সেই পার্কে আমার সাথে একবার দেখা করেন। কিন্তু কেন? আপনার আপনার সব কেনর উত্তর আমি কালকেই না হয় দেবো। এখন আমি আসি। এই যে লাটের বাটা পাটের শাক হরিদাস পান, সে কখন থেকে তোমাকে বলেছিলাম যে বাসনগুলো মেজে দিতে। এদিকে পিড়িতের লোক নিয়ে হই হল্লার করছো, বাসনগুলো মাজার কথা মনে ছিল না তাই না? বাসনগুলো তো আর এখনই ব্যবহারের জন্য প্রয়োজন হচ্ছে না বৌদি, তাই তাই একটু পরেই না হলে। একটু পরে কেন, একটু পরে কেন? বলি পিড়িতের লোক নিয়ে বাড়িতে হই হল্লার করবার সময় পাও, আর বাড়ির বাসনগুলো মেজে দিতে পারবে না। যত ভারী বোঝা বলে মনে হয় তাই না? বৌদি চুপ করো, চুপ করো তুমি। ইস, একটা একটা সংসারে কাজও করবার মুরত নেই, একটা বাইরে থেকে রোজগার করে এনে সংসারে পয়সা দেবার মুরত নেই। বসে বসে বাড়িতে অন্ন ধ্বংস করতে লজ্জা করে না? আমি হলে না গলায় দড়ি দিয়ে ঝুলে পড়তাম। দাঁড়াও বৌদি দাঁড়াও। এই গলায় দড়ি দিতে তো আমারও ইচ্ছা হয়, কিন্তু দড়ি কেনার টাকা কোথায় পায়? দাও দাও তো দেখি 100 টাকা দড়ি কিনে আনি। কই দাও। তুমি যে টাকা দেবে না বৌদি সেটা আমি খুব ভালোভাবেই জানি, কারণ তোমার এই কথাগুলো ওই মেজো বৌদি সুরেই বলছো, সেটা বুঝতে আমার আর বাকি নেই। অর্থাৎ আর মন ভেজানো কথা বলতে হবে না। যত সব আমাদের এই সংসারে জঞ্জাল। এ কি, আপনি এখনো জাননি? চলে যাব। চলে গেলে যে আপনার এই বিশাল হৃদয়ের সহ্য শক্তিটা আমি আমার হৃদয় দিয়ে অনুভব করতে পারবো না। বলুন তো, কি করে এত অপমান আপনি হাসি মুখে সহ্য করেন বলুন? করি নয় শিখা দেবী, করতে হয়। কারণ কারণ অসীম সহ্য শক্তি ছাড়া কোনো বেকার ভাই তার চাকুরিজীবী দাদা কিংবা ভাইয়ের বাড়িতে থাকতে পারে না। যাক, সেসব কথা আমি এসেছিলাম আমার দাদার কথা মতো আপনাকে পরীক্ষা করতে, কিন্তু এসে যা দেখলাম তাতে আমার মনে হয় যে নুনের পুতুল হয়ে সাগরে ডুব দেওয়ার সাহস দেখানো না ভালো। তাই বলছিলাম ওসব কথা থাক, আমি এখন আসছি। কাল যদি আমার সাথে সেই পার্কে দেখা করেন তাহলে খুব ভালো হয়, আর কালকে আপনার সাথে সব কথা হবে। এখন আমি চলি। যারা 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 বেকার এই দুর্বিষহ যারা যেন সহ্যের সীমা অতিক্রম করছে, আর এও আমি বুঝতে পারছি যে আমি যদি একটা চাকরি জোগাড় করতে না পারি তাহলে তাহলে আমার বাবা মায়ের অবস্থা করুণ, আরো করুণ হয়ে পড়বে। তাই তাই যেভাবে হোক চাকরি আমার একটা চাই। প্রয়োজন হলে আমি মুড বইবো, এই জুতো সেলাই পর্যন্ত করবো। আরে তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? একটা বেকার বাউন্ডারি ছেলে একটু সংসারে কাজকর্ম করবে তো কি হয়েছে? সংসারে একটু কাজ করা আর জুতো পালিশ করা এক নয় মুক্তি। আরে বেশি যুক্তি দিও না, বুঝেছো? আরে তুমি রোজগার করো ঠিকই, কিন্তু এই সংসারটা আমাকে চালাতে হয়, আমাকে। আমি বলে অতি গিন্নি পড়া দেখিয়ে এই সংসারে মাথায় জুতো মারার অধিকার আমি তোমাকে দিইনি। অধিকার কেউ কাউকে দেয় না, বুঝেছো? অধিকার যোগ্যতার জোরে অর্জন করে নিতে হয়। তাহলে এই বাড়িতে যোগ্য তোমার গিন্নিকে আমি জিজ্ঞাসা করছি, উত্তর দাও। বলো। গত রাতে মা কি ভাত খেয়েছিল? কি জানি? আমি জানি না। কে জানবে? ওই মুখার্জি বাড়ির বড় বউ। আরে বাবা, আরে কি বলতে চাইছো তুমি? যে খায়নি তাকে জিজ্ঞাসা করো। না, তোমাকেই যে বলতে হবে, কারণ বাড়ির একটা মানুষ না খেয়ে রইলো, আর সেই বাড়ির পরিচালক হয়ে তুমি। শোনো, আমি তোমার মায়ের কেনা দাসীবাদী নই যে তার পায়ে ধরে সাদা শাড়ি পরতে হবে আমাকে। মুক্তি। আর তাছাড়া আমি কেন, যে কেন আমাকে তো দায়ভার নিতে হবে কেন? বাড়িতে তার একটা বউ আছে, তারা দায়িত্ব নেই। আর তাছাড়া তোমার মা এমন কিছু আমাকে দেয়নি যে তাকে তাদের সমস্ত দায়ভার আমাকে বহন করতে হবে, বুঝেছো? ছি মুক্তি, ছি। এত নিচ তোমার মনোবিত্ত। হ্যাঁ, আমার মন তো নিচ, আমার মন তো নিচ, কিন্তু তোমার মহিষী মাই বা আমাকে কি দিয়েছে বলো? স্বামী উপহার দিয়েছে বৌমা, তা মেয়েদের জীবনের শ্রেষ্ঠ সম্পদ। বাবা, ওই ভাঙাড়ি ঘন্টা বারবার বাজিয়ে আপনি বাজার মাত করতে পারবেন না বাবা, কারণ এই যুগে সব অচল হয়ে গেছে, অচল। তাই আপনার ওই কথার আর কোনো দাম নেই, কোনো দাম নেই, কোনো
আপনার মনের বেদনা আমি বুঝতে পারছি বাবা, কিন্তু বিশ্বাস করুন আমি যে বড় অসহায়। অবিশ্বাস তো তোকে আমি করছি না রে বাবা, আর এ সংসারে তোর অবদানকেও আমি অস্বীকার করছি না। তবে বৌমা যা চাই না বাবা, না। তাই করা উচিত বলে আমি মনে করি। না বাবা না, তা হয় না, হতে পারে না, কারণ আপনার বৌমা চাই এ সংসার থেকে আলাদা হয়ে যেতে। এই তো হ্যাঁ বাবা, কারণ আমার মায়ের টাকা এই সংসার চলে, এটা যে ওই শয়তানটা সহ্য করতে পারে না, তাই কারণে আপনাদের অসম্মান করে। সেজন্যই তো তোকে বলছি রে বাবা, তুই বৌমাকে নিয়ে আলাদা হয়ে যা। না বাবা না, এ আমি কিছুতেই পারবো না। পারতে যে তোকে হবে রে বাবা। আমি জানি তুই কোনোদিন আমার কথার অবাধ্য হচ্ছিস। কিন্তু আজকে হবো বাবা, আপনার কথার অবাধ্য হয়ে যদি আমাকে নরকেও যেতে হয় আমি তাই যাব, তো আপনার কথা মেনে নিয়ে এই সংসার থেকে আলাদা হতে আমি পারবো না। তোর শ্বশুর তার মেয়ের সভাসুদের দায়িত্ব যে তোর হাতে তুলে দিয়েছে রে বাবা, তাই তার ভালো মন্দ সবকিছু দেখার দায়িত্ব তো এখন তোর। তাই বলছি তুই আর অমত করিস না বাবা। কিচ্ছু যায় আসে না বাবা, কিচ্ছু যায় আসে না, কারণ অন্যায় আবদার মেনে নিয়ে একটা একান্নবর্তী সুখের সংসারকে আমি ভেঙে টুকরো টুকরো করে দেওয়ার শিক্ষা যে আমি পাইনি বাবা, পাইনি। তাই আপনি আমার সামনে ধরে অনুরোধ করছি, আপনার পদাশ্রয় থেকে আপনি আমাকে ছুঁড়ে ফেলে দেবেন না বাবা, ছুঁড়ে ফেলে দেবেন না। জয় রে, ওরে জয়, আমি তোকে কি করে বোঝাই যে কোনো বাবা মা চায় না তার সন্তান আলাদা হয়ে যাক, আর সেই সংসারটা ভেঙে শ্মশানে পরিণত হোক। আর সেই শ্মশানের মাঝে বসে আমাদের মতোই অনবাক্য বাবা মায়ের দল হাহাকার করো, হাহাকার করো। আর এক পয়সা দেব না শালি চুমকি, তুই আমার মালে জল মিশিয়েছিস, আমার নেশাটাই ফিকে হয়ে গেছে। একটা গান গেয়ে শালা নেশাটা একটু জমিয়ে নি, কিন্তু মদ খেতে গেলে যেমন চাট দরকার, গান গাইতে গেলে তো মিউজিক দরকার। মিউজিক কই? काल मारे
এই রাস্তার উপর মদ খেয়ে হল্লা করছেন কেন? আপনি কি জানেন না যে দেখি অর্পণ বাবু আপনি কে কে তুমি সখী? এই অসময়ে এসে প্রেম নিবেদন করছো? কি নাম তোমার? অর্পণ বাবু, মাতলামিরও একটা সীমা থাকা উচিত। আমাকে? আরে দারোগা বাবু যে, নমস্কার নমস্কার। অর্পণ বাবু, আপনার বাবা বীরেশ্বর মিত্র একজন সুনামধন্য ব্যক্তি, আর আপনি একজন প্রখ্যাত ব্যবসায়ী কন্যা। সেই আপনি কিনা ছি 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 ছি। আচ্ছা আপনারাই বলুন তো আমি খাবোটা কি? হ্যাঁ, মাছে দুধে মানুষ মেশাচ্ছে ফরমালিন, তরমুজে রং লাল টকটকে করতে ইনজেক্ট করছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, কাঁচা কলা পাকাতে দিচ্ছে ক্যালসিয়াম কার্বাইড, মুড়িকে বড় সাদা ধবধবে করতে মেশাচ্ছে ইউরিয়া, জিলিপি চানাচুর মচমচে করতে মেশাচ্ছে পোড়া মোবিল, মশলায় মেশাচ্ছে ইটের গুঁড়ো, আর ম্যাগিতে সীসা, কোল্ড ড্রিঙ্কসে পোকা, দুধে জল, একমাত্র এই মদটাই খাঁটি পাওয়া যাচ্ছে। আচ্ছা আমি কি ভাট বকছি? আসলে এইটা পেটে না তুললে না সত্যি কথাগুলো বের হয় না। সত্যি কথা বলতে গেলে সাহস দরকার, আর আমাকে সেই সাহস যোগায় এই চাঙ্গাইনি সুধা। তাই তো আমি মাঝে মাঝে এই মন্ডল পাড়ার আনন্দ আশ্রম থেকে ঘুরে আসি। আপনারা দেখবেন এই মদ যারা খায় না, মনটা তাদের সরল হয়। কি ভাই, কি এটা? আমার জন্য জল এনেছো? अर्पण मित्र जो नेझोल, बाहर इतना गर्मी है, बाहर इतना गर्मी है कि कुछ ठंडा पिला दीजिए। बाहर इतना गर्मी है कि कुछ ठंडा पिला दीजिए। अगर मेरे लिए पानी ला रहे हैं तो उसमें थोड़ा शराब मिला दीजिए। अच्छा अच्छा ठीक আছে। দারোগা বাবু আপনি যখন বলছেন আমি প্রতিজ্ঞা করছি মদ আমি কোনোদিন ছোবই না। থাক, আর প্রতিজ্ঞা করতে হবে না। বংশের মন মর্যাদা বজায় রাখতে মুখটাকে একটু ভদ্র করুন। আরে জয় সিয়ারাম। আরে কাকে পেলান দিচ্ছেন দারোগা বাবু? আরে ও সারাকে আপনি জিন্দগি পর বাগে আনতে পারবেন না। কেন 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 পারবে না? আমি তো প্রতিজ্ঞা করেছি যে মদ আমি আর কোনোদিন ছোবই না। আরে তুই সারার কটা মুখ আছে আর পাল, তা তুই নিজেই জানিস না। তাই রাস্তার উপর মাতলামি না করে ভাগিয়েছে। তা জানছি কাকা বাবু, কিন্তু তা বললে আপনি অপমান করবেন না। ওই জ্ঞান তোর আছে দেখছি। নিশ্চয় আছে। এই জনগণ বলেছে আমাকে মদ খেলে মানুষের লিভার খারাপ হয়, চরিত্র কিন্তু খারাপ হয় না। চরিত্র খারাপ করে এই মেয়ে মানুষ। তাই সালা আমি মাতাল বটি, লেকিন বেতাল নই। নইলে 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 এত বড় একটা কারবার একা হাতে আমি সামালছি কি করে? আরে ওই কারবার তুই চালাচ্ছিস কেমন বেটা? একটা পেচি মাতাল বসাকে রাস্তার উপর মাতলামি না করে ভাগে আছে। যাচ্ছি কাকা বাবু, কিন্তু আজ আমি আর অফিসে যাব না। চলি, গুড বাই। আপনি কোন মাইন্ডে নেবেন না দারোগা বাবু। দাঁড়ান দাঁড়ান কাকা বাবু, এটা তো নিয়ে যায়। शराब बुरी चीज है, शराब बुरी चीज है, आओ इसे खत्म करें। शराब बुरी चीज है, आओ इसे खत्म करें। एक बोतल आप करो, एक बोतल हम करें। तू मौत खा छेड़ दे बेटा, जा। আপনি
कुछ माइंडे लिबेन ना दारोगा बाबू। अरे वो सारा के लिए हमारे बिजनेसर 12টা বেজে গেল। তাহলে আপনি ওকে আপনার কারবারে পার্টনার হিসেবে রেখেছেন কেন? বিদায় করে দিন। পারি না দারোগা বাবু, পারি না। কারণ ওর পিতাজি বীরেশ্বর মিত্র हमारा पुराना दोस्त भी আছে আর তাই ও भी हमारा लड़का मामू আছে। কিন্তু সিংজি এভাবে তো চিরকাল চলতে পারে না। ও যা করছে আমি জানি এতে করে আপনাদের বহুত বহুত অসুবিধা হচ্ছে, लेकिन हमारो भी তাই 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 বীরেশ্বর का दोस्ती के लिए আমি আপনার কাছে মাফি মানছি দারোগা বাবু। মাপ চাইতে হবে না সিংজি। যতদিন ও আপনার মতো মানুষের ছত্রছায়ায় আছে ততদিন আমি ওকে মাপ করেই যাব। তবু আপনার সুনামের কথা ভেবেই বললাম। এখন চলি। জয় শ্রীরাম। আরে এখন আমি কি করবে? এই অর্পণ हमारा कोई কাজে আসবে না, তাই हमारा ख्वाब पूर्ण के लिए আমাকে একটা दूसरा लड़का ढूंढते হবে। আমার চাই 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 একটা শিবাজি, একটা রানা প্রতাপ, और ही शैताনের शैतानीকে तोड़ने के लिए একটা লোহ বর্ম মানুষ। বুঝছেন বাবু, আমি যে দিনকে দিন গরু হয়ে গেছি বাবু। अरे लेकिन क्यों बेटे? এই সংসারের জ্বালায় আর সইতে পারছি না বাবু। अरे फालतू बात छोड़िए, असली কথা বল। এখানে কেন এসেছিস বল? এখানেই তো সমস্যা। কি সমস্যা? এই যে দেখতে পাচ্ছেন নার্সিং হোম, ওখানে আমার বউ ভর্তি হয়ে আছে। এটা কি কথা? বল, তোর লড়কা না লড়কি হয়েছে? এখনো হয়নি, তবে হব হব করছে। আরে তুই এখানে এলি কেন? আজকে বাবু কিছু টাকা। আরে দূর বোকা, আমি তো তোকে বলেছি নার্সিং হোম চার্জ আমি দেব। আজকে বাবু সেজন্য নয় তাহলে কেউ? বাবু আমার বউ না, সে কাসন্দি খেতে চাইছে। আরে এই টাইম পর বাচ্চা হবে আর কাসুন্দি খাবে? আজকে বাবু ছেলে হতে দেরি হচ্ছে তো, ওই যেন আর কাটতে চায় না। আচ্ছা, তাই বউ বললো তোফান একটু কাসন্দি নিয়ে এসো তো। এদিকে আয়, আয় বেটা, ये ले 100 रुपया আর এটা নিয়ে নার্সিং হোম কর যা। যাচ্ছি বাবু যাচ্ছি, এখানে আর চলবে? আচ্ছা, আমার বউ বলে আমাকে যে আদর করে ডাকবে না। ও মা, আমার বাচ্চা। চল বাবু, চল। जय सिया राम। आजब आजब तो दुनिया, अरे ये दुनिया पर मैं हूँ एक मुसाफिर। এই মুসাফির कभी ना भूलবে ওই